আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমরা আমাদের ইউটিউবে লাইভ করছি আমরা, সো সেই লাইভ ভিডিওটা আমি দিয়ে দিয়েছি সবাইকে। সবাই দয়া করে আমাদের যারা শুনতে চাচ্ছেন তারা ইউটিউব লাইভে জয়েন করবেন, কারণ আমরা আর লোক আসলে জুমে নিতে চাচ্ছি না। আশা করি ভালো আছেন। আমরা আমাদের ইউটিউব লাইভে একটু সবাই জয়েন করবেন এবং সবাই একটু কষ্ট করে মিউট করে রাখবেন, তাহলে আমরা কথা শুনতে পারবো। আমরা আজকে লাইভে মূলত ঘুমের সমস্যা নিয়ে, বাচ্চাদের এটা নিয়ে আলোচনা করব। এর আগে একটু অল্প করে শুনতে চাচ্ছি, আপনারা যারা যারা আজকে জয়েন করেছেন, আমরা ঠিক 7টার সময়, 7:30টার সময় আমাদের ওয়ার্কশপটা শুরু করব। একটু আপনাদের কাছে শুনতে চাচ্ছি যে আপনারা আসলে আজকে কি এক্সপেকটেশন নিয়ে এসেছেন, যে একটু যদি বলতেন, তারপর আমরা আস্তে আস্তে শুরু করব। যে আপনারা মূলত কি এক্সপেকটেশন নিয়ে এসেছেন। আম হ্যালো, আসসালামু আলাইকুম আপু। আমি অধরা বলছিলাম আপনার কাছে 24 আমার আপনার কাছ থেকে আমার 40 আওয়ার্স এর যে একটা ট্রেনিং ছিল এটা নেওয়া আছে। ইনশাল্লাহ সামনে আরেকটা নেওয়ার চিন্তা করতেছি, কিন্তু পেমেন্ট করতে পারতেছি না, দেখে করতে পারতেছি না। তো আমার এক্সপেকটেশন হচ্ছে যে আমি শিখতে চাই। আমার কাছে মনে হয় যে আমি যতটুকু জানি সেটা এনাফ না। আপনার কাছ থেকে আরো বেশি এক্সপেকটেশন আছে, যে আরো বেশি ভালো করে শেখার জন্য। অনেক ধন্যবাদ আপু। আরো যদি দুই একজন শেয়ার করতেন যে যারা জয়েন করেছেন তারা মূলত কি কারণে জয়েন করেছেন, বা কি কি আশা আছে আপনাদের আজকের এই ফ্রি ওয়ার্কশপটা থেকে, তারা যদি একটু শেয়ার করতেন, একটু শুনতে পারতাম। আচ্ছা আপা, আমি একটু বলি। আমি ফারজানা আহমেদ, আপনার আইবিটি ব্যাচের ছাত্রী। আমি যেটা দেখেছি যে অটিজম বাচ্চারা স্বাভাবিকভাবে ঘুমাতে পারে না। একটা সাধারণ মানুষ যেমন দুপুরে ঘুমায় ক্লান্ত হয়ে বা রাতে ঘুমায়, এবং এদের আমার দেখা মানে 80% বাচ্চাই কোনো না কোনো মেডিসিন নিয়ে ঘুমাতে হয়। হ্যাঁ। তো আমি সেজন্যই জানতে এসেছি যে আর কি আমরা ট্রিক করতে পারি, কি ব্যবস্থা নিতে পারি যাতে করে এই বাচ্চারাও স্বাভাবিকভাবে ঘুমাতে পারে কোনো মেডিসিনের সাহায্য ছাড়া। অনেক সুন্দর একটা কথা বলেছেন ফারজানা আপু। হোপফুলি আমরা আজকে চেষ্টা করবো আপনার এক্সপেকটেশন ফিল আপ করার জন্য। আরো যারা যারা শুনছেন একটু যদি বলতেন যে আপনারা মূলত আমি এখন সঙ্গত কারণে এখন আর এক্সেস দিচ্ছি না জুমে, কারণ আমরা অলরেডি আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়ে গেছি। আমি ইউটিউব লাইভ করছি, ইউটিউব লাইভটা একটু সবাই দেখবেন, আমি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। একটু আরো যারা আছেন একটু যদি বলেন যে আপনারা কি কি এক্সপেকটেশন থেকে এসেছেন। আপু, অনেক গার্ডিয়ানই বলে যে বাচ্চা ঘুমায় না, তার বাচ্চা ঘুমে অনেক প্রবলেম হয়, অনেক কিছু হয় যখন আমরা প্রফেশনালি কাজ করতে যাই। আশা করছি যে আজকের এইটার পরে আমাদের আরেকটু ক্লিয়ার হওয়া যাবে যে বাচ্চা কেন ঘুমায় না বা কি প্রবলেম, এটা আমরা আরো ভালোভাবে ফেস করতে পারবো। এটুকু এক্সপেকটেশন আছে আর কি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আম, আহ, বুঝতে পেরেছি। আরো যারা আছেন, যদি কোনো প্যারেন্টসরা থাকেন একটু যদি শেয়ার করতেন। সব তো প্রফেশনালদের কথা শুনলাম, একটু প্যারেন্টসরা যারা আছেন তারা যদি একটু শেয়ার করতেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একজন প্রি স্কুল টিচার। সো আমি চাচ্ছিলাম যে বাচ্চাদের নিয়ে কাজ করতে, মানে আমি আরো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাই এই এই দিকটাতে। দ্যাটস ওয়াই আমি জয়েন করেছি। হুম। অভিভাবকরা কি কেউ আছেন যারা মনে করেন যে বাচ্চার ঘুমের সমস্যা আছে? অভিভাবকরা যদি কেউ থাকে শেয়ার করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আমি রিকোয়েস্ট করছি মিউট করে রাখার জন্য, না হলে কিন্তু আমরা কথা শুনতে পারবো না। যারা আছেন একটু মিউট করে রাখতে হবে। শুধু কথা যখন বলবেন তখন মিউটটা সরিয়ে কথা বলবেন, তারপরে মিউটটা মিউট করে রাখবেন প্লিজ, না হলে আমরা শুনতে পারবো না সবাই মিলে। আপা, ঘুমের সমস্যা নিয়ে যে আজকে যে ক্লাসটা নিবেন, এটা কি এ বি এ দৃষ্টিভঙ্গি থেকে? জি 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 আপু, ওভারঅল সবকিছু আমরা কভার করার চেষ্টা করব যাতে আপনাদের সুবিধা হয় এবং আপনারা আরো ডিটেলস জানতে পারেন ইনশাল্লাহ। আমরা আর একটু পরে শুরু করব। অভিভাবকরা যারা আছেন তারা যদি কিছু শেয়ার করেন, যে আপনাদের আসলে অনুভূতি কি, বা আপনারা কি অনুভব করছেন, কি কারণে জয়েন করতে চাচ্ছেন,
তাহলে খুব ভালো হয়। জি জি। যে আমার কোনো আমার বেশি না, তো রাত 2 রাত 3 রাত আহ, আহ, তো আমি কিছু শুনতে তাতে পাচ্ছি না। হুম, আমিও কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো। হ্যাঁ, কথা কেটে কেটে আসছে আপা। আপু, মানহা তো ঘুমায় না, আমার মানে রাতে 2টা 3টা বাজে ঘুমায়, কিন্তু ও সকালে ঘুমায় 11টা পর্যন্ত। বুঝতে পেরেছি। রাতে ঘুমায় না। আশা করি আপু আমরা আজকের ওয়ার্কশপটা থেকে একটু হলেও হেল্প হবে। তখন আমরা জানতে পারবো যে কিভাবে জি আসলে বাচ্চাদের আরো সুন্দর মতো ঘুম পাড়ানো যায়। অনেক ধন্যবাদ আপু, কষ্ট করে জয়েন জি করেছেন। আহ আপু ক্যামেরা অফ করে মিউট করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। জি জি জি। আমরা এখন তাহলে শুরু করছি। আমি রিকোয়েস্ট করব যে যারা মূলত হচ্ছে এখন কেউ জয়েন না করে একটু কাইন্ডলি ইউটিউব লাইভটা দেখলে আমার বেশি ভালো লাগবে, কারণ না হলে হচ্ছে এটা আমার হচ্ছে বারবার দেখে দেখে যদি আমি অন করতে যাই তখন এই কালো দাগটা আসলে সরবে না। সো স্লাইড কি সবাই দেখতে পাচ্ছেন? জি আপু, দেখা যাচ্ছে, জি ক্লিয়ার আপু। আছে। ওকে। তো যারা আসলে আম, আমাকে চেনেন না বা আমি নতুন আছি তাদের জন্য বলছি, আমি সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই কষ্ট করে জয়েন করেছেন। আমি তাসমিম আলম তৃষ্ণা, আমি একজন কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট এবং আমি একজন ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট, এবং আমি এখন বর্তমানে ওয়ার্ল্ড বিহেভিয়ার অ্যানালিসিস ডে অ্যাম্বাসিডর হিসেবে বাংলাদেশ থেকে দায়িত্ব পালন করছি। এবং আজকে এখন বর্তমানে আমি সেবা থেরাপি সেন্টারে একজন এবিএ থেরাপি ট্রেনার এবং এবিএ থেরাপি সুপারভাইজার হিসেবে কাজ করছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে স্লিপ ইস্যু বা ঘুমের সমস্যা নিয়ে অ্যাসেসমেন্ট থেকে ইন্টারভেনশন কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো আহ, আমি একটু রিকোয়েস্ট করব, আপনারা যারা যারা গ্রুপ থেকে জয়েন করেছেন অনেকেই হয়তোবা বুঝতে পারছেন না, একটু গ্রুপে লিখে দিবেন যে দয়া করে হচ্ছে হোয়াটসঅ্যাপের লিংক দেয়া আছে, ইউটিউব লাইভের লিংকটা, সেটা একটু সবাইকে দেখতে হবে, কারণ আমরা যদি হচ্ছে সবাইকে অ্যাক্সেস দিতে থাকি আমি তাহলে জয়েন করতে করতে আমার মনোযোগটা ছুটে যাবে। একটু ইউটিউব লাইভ থেকে দেখে নেবেন কষ্ট করে, আমরা জুমে আর নিতে চাচ্ছি না, কাইন্ডলি একটু ইউটিউব লাইভটা দেখতে হবে। থ্যাংক ইউ। প্রথম, আপু সরি, এটা কি যদি আমরা পরবর্তীতে দেখতে চাই তখন কি ইউটিউব লাইভ থেকে দেখতে পারবো? জি জি জি, ইউটিউব লাইভে রেকর্ডেড থাকবে, কোনো সমস্যা নেই আপুরা। আচ্ছা, ওকে প্রথমত আপু, থ্যাংক হচ্ছে ইউ। আজকে আমাদের কি কি বিষয়বস্তু থাকছে। বিষয়বস্তুর মধ্যে প্রথমে হচ্ছে একটা বাচ্চার বয়স অনুযায়ী ঘুম কতটুকু দরকার সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং ঘুমের উপকারিতা কি কি আছে, এবং আমরা যখন ঘুমাতে পারি না তখন আমাদের ওভারঅল কি কি ক্ষতির সম্মুখীন হয়, এবং ঘুমের সাথে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর কোনো সম্পর্ক আছে কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঘুমের অ্যাসেসমেন্ট কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা কথা বলবো, এবং এবিএ থেরাপিতে ঘুমের অ্যাসেসমেন্ট কিভাবে করানো হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, এবং সাধারণত ঘুমের সমস্যা কি কি টাইপের হতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং এবিএ পদ্ধতিতে চিকিৎসা পদ্ধতি কি কি আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, এবং এবিএ এর চিকিৎসার উপরে কিছু রিসার্চ আছে, সেই রিসার্চাররা কিছু কিছু কাজ করেছিলেন সেগুলোরই আমরা ইনশাল্লাহ ইন ডিটেলস কথা বলবো, এবং সেটা করলে যেটা হবে আপনারা সবাই জানতে পারবেন যে কিভাবে রিসার্চ গুলা করা হয়। আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা যদি ওই স্লিপ ইস্যুর যারা হচ্ছে আম, আমাদের ওয়ার্কশপটার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন তারা একটু লিখে দিবেন যে দয়া করে ইউটিউবের লাইভটা দেখতে, কারণ না হলে হচ্ছে রিকোয়েস্ট আসছে আমি মনোযোগ দিতে পারছি না। ধন্যবাদ। প্লিজ কেউ যদি একজন একটু ভলেন্টিয়ারি করেন তাহলে আমি একবারে মনোযোগ দিয়ে কন্টেন্টটা সুন্দরভাবে ডেলিভারি করতে পারবো। থ্যাংক ইউ। নেক্সট যেটা সেটা হচ্ছে আমরা বয়স অনুযায়ী একটা বাচ্চার কিরকম ঘুম দরকার সেটা নিয়ে আলোচনা করছি। সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে একটা বাচ্চার যখন জন্ম থেকে 3 মাস থাকে তখন তার জন্য 14 থেকে 17 ঘন্টা ঘুমের দরকার হয়। 4 মাস থেকে 12 মাস যখন থাকে তখন তার 12 থেকে
16 ঘন্টা ঘুমের প্রয়োজন পড়ে, এবং 1 থেকে 2 বছর যখন থাকে তখন তার ছোট ছোট ঘুম সহ 11 থেকে 14 ঘন্টার ঘুমের প্রয়োজন পড়ে, এবং 3 থেকে 5 বছর যখন থাকে তখন তার 10 ঘন্টা থেকে 13 ঘন্টার ঘুমের প্রয়োজন পড়ে। এবং আমরা যখন পর্যাপ্ত ঘুম পাই না তখন মূলত কি কি সমস্যা হয়? আমরা যখন পর্যাপ্ত ঘুম পাই না তখন সাধারণত যে যে সমস্যা হয় সেগুলো হলো মস্তিষ্কের প্রভাব। মস্তিষ্কে সাধারণত দেখা যায় যে মনোযোগটা কমে যায়, এবং মনোযোগ কমে গেলে যেটা হয়, আমাদের কাজ বা পড়াশোনার বা একাডেমিক সাইডে মনোযোগটা ধরে রাখা খুব কঠিন হয়ে যায়। দেখা যায় যে আমাদের হচ্ছে মেমোরিটা খুব দুর্বল হয়ে যায়, আমরা নতুন কোনো ইনফরমেশন মনেও রাখতে পারি না, এবং নতুন কোনো কিছু লার্নিং বা শেখাটা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। এবং দেখা যায় কি, আমাদের অনেক বেশি মুড সুইং হতে পারে, যেরকম ধরেন অনেক বেশি দুশ্চিন্তা বা অনেক বেশি অ্যাঙ্গার ইস্যু বা অনেক বেশি স্ট্রেস বা অবসাদ ইত্যাদি ধরনের প্রভাব লক্ষণীয়। শারীরিক যে প্রভাবগুলো আছে সেটা হচ্ছে শক্তি কমে যায়, ক্লান্তি থাকে, নিদ্রাহীনতা অনুভব হয়, এবং আমাদের ইমিউন সিস্টেমটা অনেক দুর্বল হয়ে যায়। দেখা যায় যে অনেক বেশি ইনফেকশনের ঝুঁকি থাকে, বা সাধারণত ঠান্ডা লেগে যায়, এবং ওজন বৃদ্ধি পায়। হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে গেলে দেখা যায় যে অনেক বেশি খিদা লাগতে থাকে এবং মেটাবলিজমের সমস্যা দেখা দেয়। দীর্ঘমেয়াদী প্রভাবগুলোর দিকে যদি আমরা তাকাই আমাদের ঘুমের সাথে, তাহলে যে জিনিসগুলো হয় সেটা হচ্ছে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। আপনারা জানেন যে ইদানিং কিন্তু অনেক ইয়াং মানুষ দেখা যায় হঠাৎ হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়, আল্লাহ মাফ করুক। এবং দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের একটা ঝুঁকি থাকে, এবং ইনসুলিনের সংবেদনশীলতা কমে যেতে থাকে, এবং মানসিক স্বাস্থ্যের যে সমস্যা সেটা কিন্তু ডে বাই ডে আমাদের বাড়ছে দীর্ঘমেয়াদী ঘুমের ইস্যুর জন্য। এগুলো যা যা আলোচনা করছে এগুলো কিন্তু আমাদের বড় মানুষেরই হয়। তাহলে চিন্তা করেন, একটা বাচ্চা যদি না ঘুমাতে পারে তখন কিন্তু তার এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু সে প্রকাশও করতে পারছে না। ডিপ্রেশন, অ্যাংজাইটি, সোজা কথায় বলতে গেলে হতাশা, উদ্বেগজনক সবকিছু তার কিন্তু হচ্ছে। আচ্ছা, এখানে একবারে যদি আপনারা একটু ছবিটার দিকে লক্ষ্য করেন যে ওভারঅল ঘুমের ইস্যুর সমস্যার জন্য কি কি সমস্যা হচ্ছে। ওভারঅল যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে তার মস্তিষ্কর দিকে যদি তাকান তাহলে ওভারঅল তার কগনিটিভ ডেভেলপমেন্ট, তার ক্রিয়েটিভিটি কমে যাওয়া, তার স্ট্রেস বেড়ে যাওয়া, সবকিছুতে খুব বিরক্তি একটা ভাব প্রকাশ করা, এরকম কিন্তু আমরা দেখতে পারি। এবং তার হার্টের সমস্যা বেড়ে যাওয়া, তার ইমিউন সিস্টেমটা উইক হয়ে যাওয়া, তার কোলোনিক সিস্টেম প্রবলেম দেখা দিতে পারে, তার ডায়াবেটিস হবে, তার লাংসে প্রবলেম হবে। সবকিছু কিন্তু আমরা একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি যখন আমাদের ঘুম হচ্ছে না। আচরণগত ব্যাপারগুলো যদি আমরা মনোযোগ দিয়ে দেখি তাহলে আমরা দেখবো যে একটা বাচ্চার মধ্যে অনেক বেশি বিরক্তি ভাব আসে, তার মেজাজের একটা পরিবর্তন হয়, তার বিকারগ্রস্ত বিচার ক্ষমতা চলে আসে, এবং তার মনোযোগের ঘাটতি এবং সবকিছুর প্রতিক্রিয়া বা একটা বাচ্চার কাছ থেকে আমরা যদি রেসপন্স আশা করি দেখা যাবে যে রেসপন্সটা অনেক বেশি স্লো আসছে। এবং যদি একটা মানুষের ঠিক মতো ঘুম হয় তখন দেখা যাবে যে একটা বাচ্চার মেমোরি ফাংশন অনেক বেশি ইমপ্রুভ করছে, তার নতুন ইনফরমেশন গুলো সে মনে রাখতে পারছে, নতুন নতুন পড়াশোনায় সে হচ্ছে মনোযোগ দিতে পারছে, তার এক নাগাড়ে কাজ করার যে একটা প্রবণতা সেটা বৃদ্ধি পাচ্ছে, তার মানসিক চাপ, রাগ, উদ্বেগ সবকিছু কমে যাচ্ছে, সে মুড যেটা আছে সেটা সুইং করছে না, সেটা একটা স্থিতিশীল পর্যায়ে আছে, এবং তার ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা বা প্রবলেম সলভ করার যে ক্ষমতা সেটা তার ডে বাই ডে বাড়ছে। শারীরিক স্বাস্থ্যের জন্য আমরা যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে পুরো দিনে তার ক্লান্তিটা কমে যাচ্ছে যখন তার ঘুম ঠিক মতো হয়, তার ইমিউন সিস্টেমটা শক্তিশালী হচ্ছে, তাতে যেটা হয় যে অসুস্থ হওয়ার হঠাৎ করে ঝুঁকিটা অনেকটাই কমে যায়, তার হৃদরোগের ঝুঁকিটা অনেক সময় কমে যায়, রক্তচাপ বা হার্টের সমস্যা কমায়, এবং তার ওজনটা নিয়ন্ত্রণে থাকে, অতিরিক্ত ক্ষুধা লাগার সম্ভাবনাটা কিন্তু কমে যায়। এবং দীর্ঘমেয়াদী সুবিধাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে একটা মানুষের দীর্ঘায়ু বৃদ্ধি পায়, ওভারঅল মানসিক স্বাস্থ্য ভালো থাকে, এবং ওভারঅল শারীরিক যে একটা শক্তির ব্যাপারটা সেটাও অনেকটাই ভালো থাকে। আমরা এখানে একটু ভিজুয়াল দেওয়ার চেষ্টা করেছি যেটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে তার স্বাস্থ্য মানে হেলদি স্লিপ হলে একটা মানুষের ওভারঅল কি কি হয় সেটা আমরা একবারে দেখানোর চেষ্টা করেছি, যেটা অলরেডি আমরা এতক্ষণ আলোচনা করেছি। নেক্সট হচ্ছে অটিজমের সাথে ঘুম এবং শিশুর কি কোনো সমস্যা সম্পর্ক আছে কিনা। গবেষণা অনুসারে দেখা যায় যে 50 থেকে 80% মানুষ অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর ঘুমের সমস্যায় ভুগছে, এবং 20 থেকে 30% সাধারণত যে বাচ্চাগুলো নিউরোটিপিক্যাল বাচ্চা আছে তাদের মধ্যেও ঘুমের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে।
এবং ঘুমের সমস্যায় শিশু যেমন ঘুমিয়ে থাকা, ঘন ঘন ঘুম থেকে ওঠা, অথবা তাদের বিছানায় রাখতে গিয়ে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাচ্ছি। এবং স্লিপ ঘুমের চ্যালেঞ্জ গুলো সাধারণত অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের জন্য যে যে কারণে হয় সেটা হচ্ছে সেন্সরি একটা সেন্সিটিভিটি থাকতে পারে, এবং মেলাটোনিন একটা রেগুলেশনের ব্যাপার থাকতে পারে, অ্যাংজাইটি থাকতে পারে, বেড টাইম যে রুটিনের টাইমটা সেটা ইনকনসিস্টেন্ট থাকতে পারে, এক এক সময় যদি এক এক সময় ঘুম পাড়ানো হয় তখন কিন্তু একটা ইস্যু থাকতে পারে। এবং অনেক সময় দেখা যায় এই ধরনের বাচ্চাদের গ্যাসের একটা ইস্যু থাকে, তখন ঘুমের সমস্যা থাকতে পারে। আচ্ছা, এবার আমরা আসি যে অ্যাসেসমেন্ট গুলো মূলত কি কি আছে। অ্যাসেসমেন্ট গুলোর দিকে তাকালে আপনারা দেখবেন চিলড্রেন স্লিপ স্লিপ হ্যাবিট কোয়েশ্চেনিয়ার, যেটাকে আমরা সংক্ষেপে বলি CSHQ। এটা মূলত 4 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়, এবং মূলত ASD বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যাদের আছে তাদের জন্য এটা ব্যবহার করা হয়। এটা আপনারা প্যারেন্টসরা এগুলো সবগুলো দাগাবে। তো CSHQ যেটা আছে, চিলড্রেন স্লিপ হ্যাবিট কোয়েশ্চেনিয়ারি, আপনারা নেটে যদি একটু গুগলে জাস্ট এই কথাটা লিখেই সার্চ দেন যে চিলড্রেন স্লিপ হ্যাবিট কোয়েশ্চেনিয়ারি বা CSHQ, তাহলে এটা একদম শুরুতেই পেয়ে যাবেন। এটা ফ্রিলি অ্যাভেলেবল, কিন্তু এটা আমার দেওয়ার পারমিশন নাই। আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে পারবো ইথিক্যাল কারণে, আপনারা ইনফরমেশন নিয়ে নামিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা যারা যারা আমাদের ওয়ার্কশপটা দেখছেন তারা স্ক্রিনশট রেখে দিতে পারেন, নামটা লিখে দিতে পারেন, দ্য চিলড্রেন স্লিপ হ্যাবিট কোয়েশ্চেনিয়ার CSHQ, যেটা একদম ফ্রিলি অ্যাভেলেবল, গুগল করলে শুরুতেই এটা চলে আসবে। এবং নেক্সট যেটা সেটা হলো দ্য মডিফাইড সিমন্স অ্যান্ড পারাগা স্লিপ কোয়েশ্চেনিয়ার MSPSQ, যেটা মূলত 5 থেকে 18 বছর বয়সের বাচ্চাদের জন্য আমরা ব্যবহার করে থাকি, এবং এখানে শুধুমাত্র অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের জন্যই আমরা ব্যবহার করি না। এটা মূলত হচ্ছে আমরা 5 থেকে 18 বছর বাচ্চাদের বয়সের মানুষের জন্য আমরা ব্যবহার করতে পারি, এবং শুধু অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার না, যে কোনো ডেভেলপমেন্ট বা বিকাশগত সমস্যার মানুষের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, বাট এটা ফ্রিলি অ্যাভেলেবল না। এটা আপনারা খুঁজে দেখতে পারেন, CSHQর মতো এটা একদম ফ্রিলি অ্যাভেলেবল না। এটা একটু কষ্ট করলে আপনারা খুঁজে পাবেন, আমি নাম বলে দিচ্ছি, খুঁজে নেওয়ার দায়িত্বটা আপনাদের, আপনারা নিজেরা খুঁজে নিতে পারেন। বাট মোটামুটি খুঁজলে CSHQটা যতটা ইজিলি অ্যাভেলেবল, MSPSQটা অতটা ইজিলি অ্যাভেলেবল না। নেক্সট যেটা হচ্ছে স্লিপ ডায়েরিজ, এবং এটা এখানে কোনো বয়স সীমা নেই, এটা মোটামুটি সবার জন্য আমরা ব্যবহার করতে পারি। এবং এখানে পার্টিকুলারলি আমরা এখানে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের জন্য আমরা এই স্কেলটা ব্যবহার করে থাকি, স্কেল বা এটার ইয়াটা ব্যবহার করে থাকি। আমি একটু পরে স্লিপ ডায়েরিজটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে কথা বলছি। আপা আবার বলেন তো স্লিপ কি? স্লিপ কি স্লিপ বলে? ডায়েরি, স্লিপ ডায়েরি, স্লিপ ডায়েরি, আপু আমি এটা নিয়ে আসছি। স্লিপ ডায়েরির অ্যাসেসমেন্টটা, এবিএ থেরাপিতে স্লিপ ডায়েরি হলো একটা ডাটা সংগ্রহের টুল, যেটা মূলত আমরা একটা বাচ্চার বা একটা মানুষের স্লিপ প্যাটার্ন নিয়মিত রেকর্ড রাখা। সেটা কিভাবে হয়, মনে করেন একটা বাচ্চা শিশু মানে একটা বাচ্চা কখন ঘুমাতে যাচ্ছে, কখন বারবার উঠছে, ভোরে উঠছে কিনা, মোট ঘুমের সময় কতক্ষণ, কি অবস্থা, এটার একটা পুরা মুখে মুখে কথা না বলে আমরা একটা জায়গায় জার্নালিং করে লিখে রাখছি। এই যে দেখেন এখানে একটা ট্র্যাকার আছে স্লিপ ডায়েরি, যেটা আপনারা দেখতে পারেন। এখানে আমরা ডেট দিব, কতক্ষণ ঘুমিয়েছে সেটা দিতে পারি, এবং কোন সময় ঘুম শুরু করেছে এবং কোন সময় উঠিয়েছে প্রত্যেকটা জিনিস, এবং ও যখন উঠেছে তখন ও কি ফ্রেশ অনুভব করেছে কিনা সেটাও দেয়া আছে, এবং নোটগুলো আমরা এখানে ডেইলি বেসিসে লিখে রাখতে পারি। সো এটা একটা ট্র্যাকার, আপনারা চাইলে আপনাদের পার্সোনালি বানিয়ে নিতে পারেন। স্লিপ ডায়েরিতে সাধারণত কি কি বিষয়গুলো থাকে, স্লিপ ডায়েরিতে মূলত হচ্ছে একটা বাচ্চা কয়টায় বিছানায় ঘুমাতে গেল, কয়টায় ঘুম থেকে উঠলো, রাতে কয়বার জেগে উঠেছে, জেগে থাকলে কতক্ষণ জেগেছিল, সকালে কয়টায় উঠেছে, দিনের বেলা সে কয়বার ন্যাপ নিয়েছে, ঘুমানোর আগে সে কি মোবাইল, টিভি বা কোন ধরনের খেলাধুলা করেছে, সেই জিনিসগুলো আপনারা ইন ডিটেলস স্লিপ ডায়েরিতে লিখে রাখবেন। দেখেন, স্লিপ ডায়েরিটা মূলত কেন গুরুত্বপূর্ণ, স্লিপ ডায়েরিটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এখানে আমরা একটা মানুষের বিহেভিয়ার প্যাটার্ন খুব ভালো মতো বুঝতে পারছি, এবং ঘুমের সমস্যা কি কারণে, মানে ঘুমের সমস্যা শুরু হওয়ার আগে কি কি ঘটনা ঘটেছে সেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলছি, সেই ব্যাপারগুলো আমরা বুঝতে পারবো।
এবং স্লিপ ইন্টারভেনশন প্ল্যান বানানো সহজ হবে আমরা যখন এই প্যাটার্নটা একটা 14 থেকে 21 দিনের মতো একটা ডাটা সংগ্রহ করব, তখন কিন্তু যে কোনো বিহেভিয়ার অ্যানালিস্টের জন্য ইন্টারভেনশন প্ল্যান বা এটা ট্রিটমেন্ট প্ল্যান বানানোটা অনেকটা সহজ হয়ে যাবে। এবং ধরেন আমাকে কোনো ডাটা এনে আপনি আমাকে দিলেন এবং এটার একটা ইন্টারভেনশন প্ল্যান আমি আপনাকে দিলাম, তো সেক্ষেত্রে এইটা ট্রিটমেন্ট প্ল্যানটা কতটা ভালো কাজ করছে সেটাও কিন্তু আমরা ইন্টারভেনশন করার পরবর্তীতে ডাটা কালেক্ট করার মাধ্যমে বিফোর এবং আফটার তুলনা করে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের এই জিনিসটা কাজ হচ্ছে কিনা। তো এই কারণে মূলত স্লিপ ডায়েরিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমি আরেকবার দেখেছি, আপনারা এটা দেখতে পারেন বাংলায় আপনাদের জন্য সুবিধার্থে, যে বিছানায় যাওয়ার সময়টা কতক্ষণ, ঘুমানোর সময়টা কতক্ষণ, ঘুমাতে কত সময় লেগেছে, বাচ্চাটা রাত জেগেছে কিনা, জেগে থাকলে কয়বার উঠেছে, মোট কতক্ষণ জেগেছিল, সকালে ওঠার সময়, মোট রাতের ঘুম কতক্ষণ, দিনে ন্যাপ নিয়েছে কিনা, ন্যাপের সময় এবং দৈর্ঘ্য কতক্ষণ, ঘুমানোর আগে সে কি করেছে, মোবাইল, টিভি, খেলা, বই। এবং আপনি যদি এখানে কোনো মন্তব্য লিখতে চান যে বাচ্চা অসুস্থ ছিল, বাচ্চার মেডিসিন চলছে, বা বাচ্চা হচ্ছে কোনো কারণে তার মুড অফ ছিল, বা বাচ্চা একটু বেশি খেয়ে ফেলেছে ইত্যাদি, যে কোনো ধরনের যদি আপনাদের অবজারভেশন থাকে সেটা আপনারা লিখে নিতে পারেন এখানে। নেক্সট হচ্ছে, আমি যেটা আপনাদেরকে আগেও বলেছি, আমি ব্যক্তিগতভাবে 14 থেকে 21 দিনের কথা বলি, বাট স্লাইডে আমি 7 থেকে 14 দিন লিখেছি। তো এটা করলে যেটা হবে যে অ্যাটলিস্ট, এটা বলেছি অ্যাটলিস্ট 7 থেকে 14 দিন যদি আমরা একটা ডাটা নেই, তখন কিন্তু আমরা একটা বাচ্চার ঘুমের প্যাটার্ন বুঝতে পারবো এবং সমস্যাটার আগে কি কি ব্যাপার কাজ করছে। সে কি এমন হচ্ছে যে দিনের বেলা অনেক বেশি ঘুমাচ্ছে দেখে রাত্রে ঘুমাতে পারছে না, তার কি এমন হচ্ছে যে সে যখন মাঝরাতে উঠছে তখন ওর সাথে আমরা এত বেশি খেলাধুলা করছি যে বাচ্চা ভাবছে এটা তো ভালোই, ওঠার পর খেলাধুলা করে, আমার জন্য তো এটা অনেক বেশি রেইনফোর্সিং একটা অ্যাক্টিভিটি। তো এই কাজগুলো করছি কিনা এবং আমরা যে ইন্টারভেনশনটা অ্যাপ্লাই করছি সেটার ইফেক্টিভনেসটা কতটা ভালো হচ্ছে সেটা বোঝার জন্য কিন্তু আমাদের ডেটাটা নিতে হচ্ছে। এবিএ থেরাপিতে মূলত হচ্ছে আমরা আরো কিছু ইন্টারভেনশন মানে অ্যাসেসমেন্ট ইউজ করি। এর মধ্যে একটা হচ্ছে FISH, যেটা মেলো এবং তার সহযোগী 2009 সালে আবিষ্কার করেছিলেন। তো এটা হচ্ছে একটা লিকার্ট স্কেল টাইপ। লিকার্ট স্কেল টাইপ মানে এখানে 5 ধরনের মন্তব্য থাকে, যেখানে 0, 1, 2, 3, 4 বা 1, 2, 3, 4, 5 এরকম 5 ধরনের মন্তব্য থাকে। তো ফিশ মেলোর স্কেলটা ফ্রি না, এটা মেলো সাহেবের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে আনতে হবে। আপনারা যদি কেউ চান জাস্ট এখানে লিখলে আমি শিওর আপনারা হচ্ছে পরবর্তীতে আমি যখন রেফারেন্সটা শেয়ার করব ওখানে ওনার ডিটেলস দেওয়া থাকবে, বা আরো যারা আদার্স রিসার্চার আছে তাদের ডিটেলস দেওয়া থাকবে। আপনাদের যদি কারো ওই জিনিসটা অনেক দরকার হয় আপনারা ওনাদের কাছে মেইল করে দেখতে পারেন উনি আপনাদের কাছে দেন কিনা, কিন্তু এটা আমার ডাইরেক্ট দেওয়ার পারমিশনটা নাই। তো এখানে মূলত ফিশ ম্যালোর যে স্কেলটা সেখানে মূলত 3 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য ব্যবহার করা হয় এবং এখানে মূলত দিনের অভ্যাস, ঘুমানোর সময় রুটিন এবং ASD বাচ্চাদের কথা মাথায় রেখেই মূলত হচ্ছে এই প্ল্যানটা করা হয়। তো এই স্কেলটা একদম ফ্রিলি অ্যাভেলেবল। SATT যেটা, এটা হ্যানলি মূলত 2005 সালে দিয়েছেন। SATT লিখলেই আমার কাছে শুরুতে চলে আসে গুগলে, আপনারাও খুঁজে দেখতে পারেন। এবং এটা একটা শুধু অ্যাসেসমেন্ট না, এটা একটা ইন্টারভেনশন টুলও, এবং এটার জন্য আলাদা ট্রেনিং নিতে হয় যেটা এই মুহূর্তে আমার কাছে নাই স্যাডলি, বাট আপনারাও যদি কেউ চান সেটা নিয়ে আপনাদের বাচ্চাদের জন্য যে প্রফেশনাল লাইফে ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে SATT। এবং এগুলো খুব এক্সপেন্সিভ ট্রেনিং, বাট আপনারা নেটে সার্চ দিলে এই টুলটা ফ্রিলি পেয়ে যাবেন। এবং এখানে মূলত ওপেন এন্ডেড কোয়েশ্চেন করা হয়, বাচ্চার ঘুমের সমস্যা রিলেটেড কোয়েশ্চেন করা হয়, এবং ঘুমের জন্য কিভাবে, যেটা আমি বললাম যেটা শুধু অ্যাসেসমেন্টই না, এটার উপর মাথায় করে এটা দিয়ে ইন্টারভেনশন প্ল্যানও তৈরি করা হয়। আচ্ছা, নেক্সট সাধারণত ঘুমের সমস্যার প্রকারভেদগুলো কি কি সেগুলো নিয়ে আমরা এখন কথা বলছি। একটা হচ্ছে ডিলেড স্লিপ ওয়ানসেট, যেটার মানে হচ্ছে বিলম্বিত ঘুম। এটা তখন ঘটে যখন শিশুরা ঘুমানোর পর একটু পর পর উঠে যাচ্ছে, বা মনে করেন বিছানায় চুপচাপ জেগে থাকে, পছন্দের জিনিসপত্র নিয়ে খেলা করে, অথবা কিছু কিছু বাচ্চা দেখা যায় যে চিৎকার করে শোবার ঘুম থেকে উঠে আসে, তাকে যখন আপনি শোয়াচ্ছেন বাচ্চাটা ঘুমাচ্ছে না। নেক্সট হচ্ছে নাইট ওয়েকিং। এটা কিরকম, বাচ্চা ঘুমাচ্ছে, রাতের মাঝখানে বারবার সে জেগে যাচ্ছে, তাতে করে যেটা হচ্ছে যে বাচ্চা ঠিক মতো ঘুমাতে পারছে না, এবং এটা কিন্তু একটা চক্র, সে বারবার বারবার উঠে যাচ্ছে। এটা হচ্ছে নাইট ওয়েকিং। অনেক বাচ্চার ক্ষেত্রে দেখবেন যে ঘুমাতে গেলে বারবার উঠে যাচ্ছে, এই ধরনের ইস্যু কিন্তু ফেস করেন প্যারেন্টসরা। আর একটা হচ্ছে একদম ভোরবেলা উঠে যাচ্ছে,
তো ঘুমাতে যাওয়ার সময় অনেক ঘন্টা পরে একটানা ঘুমানো বা পূর্ণ ঘুমের আগে উঠে, যেমন ধরেন 3:30 থেকে উঠে বসে আছে, বা হচ্ছে 4:30টার সময় উঠে বসে আছে, সে উঠে খেলা করছে, কথা বলছে, দেখা যাচ্ছে যে অনেক আর্লি উঠে যাচ্ছে। তো এই ধরনের থাকে ঘুমের সমস্যা। এবং আরেকটা যেটা দেখা যায় সেটা হচ্ছে বাচ্চাকে আপনি যখন ঘুমাতে যাবেন বেড টাইম রেজিস্ট্যান্স, তখন বাচ্চাটা একদমই ঘুমাতে চাচ্ছে না, সে অনেক বেশি রেজিস্ট করছে। সেটা হতে পারে পরিবেশগত কারণে বা অন্য কোনো বিহেভিয়ার ইস্যুর জন্য সে ঘুমাতে চাচ্ছে না। নেক্সট হচ্ছে বাচ্চাদের কিছু স্লিপ ডিপেন্ডেন্সি থাকে, ঘুমের উপর নির্ভরতা। সেটার মধ্যে অতিরিক্ত জিনিস কিছু থাকে। সেটা কি কি থাকতে পারে ঘুমের উপর নির্ভরতা? সাধারণত স্লিপ ডিপেন্ডেন্সি, সেটা হচ্ছে কোলবালিশ, বালিশ, ফিডার, লেপ, কাঁথা বা অন্ধকার কোনো একটা রুম না হলে মূলত ঘুমাতে পারে না। তো এবং এই স্লিপ ডিপেন্ডেন্সি যেগুলো নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, সেটা কিন্তু আপনার পজিটিভ ভাবে। তো আমরা মূলত আনহেলদি কিছু স্লিপ ডিপেন্ডেন্সি নিয়ে জানবো এখন। আনহেলদি স্লিপ ডিপেন্ডেন্সি হতে পারে যে অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, বাসায় অনেক জোরে লাইট বাজছে, বাচ্চার হচ্ছে মোবাইলে আপনার হচ্ছে অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, তারপরে হচ্ছে অনেক লাইট জ্বালানো, আপনি অনেক হেভি ফাস্ট ফুড খেয়ে ফেলেছেন, ইত্যাদি ব্যাপারগুলো হচ্ছে স্লিপ ডিপেন্ডেন্সি। তো আমরা এখন একটু ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব, যে ট্রিটমেন্ট গুলো কি কি আছে ঘুমের সমস্যার জন্য, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। ঘুমের সমস্যার জন্য সাধারণত হচ্ছে প্রথমে আমাদেরকে বের করতে হবে যে বাচ্চার ঘুমের সমস্যার জন্য কোনো ফিজিওলজিক্যাল ইস্যু আছে কিনা। এটা হচ্ছে প্রথম কথা। যদি বাচ্চার শারীরিক বৃত্তীয় কোনো কারণ থাকে তাহলে কিন্তু আমাদের আগে সেটা খুঁজে বের করতে হবে। যদি ফিজিওলজিক্যাল কোনো কারণে ঘুমটা না হয় তখন কিন্তু আমরা সেটা আগে সেটা সমাধান করে তারপরে আমাদেরকে বিহেভিয়ার সাইড থেকে কাজ করতে হবে, এবং এটা ডুরান সাহেব বলেছেন 2014 সালে। তো প্রথমত যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে ঘুমের স্বাস্থ্যবিধি, বা যেটাকে সংক্ষেপে আমরা বলছি স্লিপ হাইজিন। তো স্লিপ হাইজিনের ভিতরে কি কি থাকতে পারে? আমরা মূলত একটা ঘুমের রুটিন করে তৈরি করতে পারি যাতে শিশুর পছন্দের কার্যকলাপ অন্তর্ভুক্ত থাকবে। তো সেটা কিরকম হতে পারে? মনে করেন বাচ্চাকে ঘুমের আগে আমাদের পরিবারের সবাইকে একটা ঘুমের রুটিন করা যেতে পারে। একটা ফিজিক্যাল, মানে মনে করেন সবাই মিলে একসাথে হাঁটতে যাব, হেঁটে এসে তারপরে হচ্ছে আমরা একটু ভালো কোনো খাবার দাবার খাবো, তারপরে আমরা শোবার ঘরে লাইট কমিয়ে ঘুমাবো, এবং রুমের তাপমাত্রাটা আরামদায়ক হতে হবে। একই সাথে ঘুমের জায়গাটা অনেক বেশি শান্ত রাখতে হবে, যেটা ডুরান্ট 2008 সালে বলেছেন। যেমন আরেকটা জিনিস বাবা মা করতে পারে সেটা হচ্ছে ঘুমের আগে অবশ্যই কোনো ক্যাফিন জাতীয় পানীয় বাচ্চাকে না দেওয়া, বিশেষ করে ঘুমানোর আগে। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং ঘুমের আগে যেই ব্যাপারগুলো প্রশান্তি দেয় সেই কাজগুলো করা। সেটা হতে পারে আপনি পাজল ফিক্স করতে দিতে পারেন, ইফ বাচ্চা লাইক করে সেটা দিতে পারেন। বাচ্চা যদি বই পড়তে পছন্দ করে, আপনারা জানেন বেড টাইমে স্টোরি, বাচ্চাকে নিয়ে একটু হালকা টাইম মোবাইল টোবাইল দূরে সরিয়ে রেখে সাইলেন্ট করে সেই কাজগুলো করা যেতে পারে। এবং আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে বাচ্চার যদি মনে হয় যে সাউন্ডে বাচ্চার সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে সাউন্ড বা উদ্দীপক গুলো কমিয়ে নিয়ে আসা। বাচ্চার যদি এমন হয় যে আপনাদের মনে হচ্ছে যে ঘুম দিলে বা একটু গোসল করালে আহ তাহলে হচ্ছে বাচ্চা ভালো ঘুমাবে, সেটাও করতে পারেন। আপনারা কি আমার শব্দ ঠিক মতো শুনতে পাচ্ছেন? যারা যারা শুনছেন প্লিজ। আপু সবকিছু জি, ঠিক আপনার একদম পারফেক্ট। সব ঠিক আমার আছে। মনে হচ্ছে আপু কমপ্লেন করছে। আপু আপনি একটু হচ্ছে বের হয়ে আবার ঢোকেন, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অথবা আমাদের ইউটিউব লাইভটা দেখতে পারেন আপু, কারণ আমরা এখন নতুন কাউকে আসলে নিচ্ছি না। আমার মনে হচ্ছে যে আমি মানে সমস্যা হলে তো আসলে সবাই করতো, নেটটা চেক করতে পারেন। আর আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে রেকর্ডিং পাওয়া যাবে কিনা। রেকর্ডিং মূলত এখানে লাইভে সেভ হয়ে থাকবে, সো কোনো সমস্যা নাই। লিঙ্কটা শেয়ার করে দিয়েছি, এখানে অলওয়েজ ইনশাল্লাহ থাকবে। তো নেক্সট আপু যেটা, আমার একটা প্লিজ প্লিজ প্লিজ। আপু ওই যে ঘুমের মধ্যে যে বিষয়টা বাচ্চা বারবার উঠে যায়, এইটা না মানে হচ্ছে যে আমরা বেশ ভালোই ফেস করি, যে বাচ্চা ঘুমাইতে চায় না, যাও একটু অনেক কষ্ট করে ঘুমাইছে, তারপর আপনি দেখা যায় যে কিছুক্ষণ পর পর সে উঠে যাচ্ছে। সো এটার জন্য আসলে কি করতে পারি? আপু আমরা সামনে ইন্টারভেনশন নিয়ে কথা বলবো, সো সমস্যা হবে না। ইন্টারভেনশন নিয়ে আমরা সামনে কথা বলছি। সামনে যখন যাচ্ছে, এই যে এখন আস্তে আস্তে আমরা যাচ্ছি ট্রিটমেন্টের দিকে, তখন ইনশাল্লাহ আপনি উত্তরটা পাবেন। ওকে আপু, থ্যাংক ইউ। জি জি। আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আহ আসলে আপনারা না থাকলে আমাদের এই জিনিসগুলোর কোনো মিনিংই থাকতো না। তো আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে রুটিন গুলো বাচ্চাদের জন্য ভিজুয়াল করে দিতে পারি।
এবং ভিজুয়াল রুটিনের ক্ষেত্রে আমরা 3 থেকে 6টা জিনিস নিতে পারি, এর বেশি নেওয়াটা আসলে লজিক্যাল হবে না। এবং বিজ্ঞানীরা যারা যারা বলেছেন, মিডান, মিচনা, ট্রিপলেট এন্ড আদার্স, ওনারা বলেছেন যে এখানে 3 থেকে 6টা, এবং প্রতিটি পদক্ষেপ বাচ্চাকে বুঝে বুঝে অ্যাপ্লাই করা। হতে পারে সেটা পায়জামা পরা, দাঁত ব্রাশ করা, কোনো বই পড়া, গোসল করা, তারপরে ঘুমাতে যাওয়া, এরকম। এবং বাচ্চা যে কয়টা কাজটা করবে এবং করানোর সাথে সাথে বাচ্চা ভিজুয়াল জিনিসটা দেখতে পারবে, তো দেখে দেখে বাচ্চা সেই জিনিসটা ফলো করবে। তো আমরা এইভাবে করে আমাদের ঘুমের আগে আমরা বাচ্চাদের জন্য এইভাবে ভিজুয়াল রুটিন বানাতে পারি, এবং ভিজুয়াল রুটিনের পাশে যে সাদা অংশটা দেখা যাচ্ছে এখানে আমরা ভেলক্রো দিয়ে লাগিয়ে নিতে পারি। এবং নেক্সট যেটা, আমি আপনাদের জন্য কিছু স্লিপ হাইজিন চেকলিস্ট বানিয়েছি, সেটা আপনারা পরে এখান থেকে দেখে নিতে পারেন, কারণ রেকর্ডেড থাকবে এখানে। শিশুর নাম, তারিখ, প্রত্যেকটা বিষয়ের পাশে একটা টিক চিহ্ন, যে প্রতিদিন কি একই সময় বাচ্চা ঘুমাতে যাচ্ছে, ঘুমানোর আগে কি কোনো নির্দিষ্ট রুটিন আছে, বাচ্চার জন্য কি আপনার হচ্ছে বাচ্চাকে কি একটু শান্ত করে আমরা রাখছি 20 থেকে 30 মিনিট। এবং তাহলে যেটা হবে যে দেখেন, বাচ্চা যদি প্রতিদিন একই টাইমে ঘুমাতে না যায়, আমাদের এই বিহেভিয়ারে কাজ করতে হবে। বাচ্চা যদি দেখা যায় যে নির্দিষ্ট রুটিন, ঘুমানোর আগে কোনো নির্দিষ্ট রুটিন আছে, এবং যেটা আমি আলোচনা করলাম যে অনেক বেশি খেয়ে না ফেলা বা স্লিপ ডিপেন্ডেন্সির ব্যাপারগুলোতে একটু কেয়ারফুল থাকা, ওই অ্যান্টিসিডেন্ট গুলোতে যখন আমরা কাজ করব তখন কিন্তু অনেকটাই বাচ্চার ঘুমের বিহেভিয়ারে আমরা বাচ্চার ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবো। তারপর বাচ্চাকে হচ্ছে একটু শান্ত রাখা, এইভাবে করে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। তো আবার একটা ব্যাপার হচ্ছে, ঘুমের 1 ঘন্টা আগে তার মোবাইল এবং টিভি বন্ধ ছিল কিনা, ঘুমের আগে খুব এক্সাইটমেন্ট নিয়ে আসে এই ধরনের কোনো খেলা আপনার খেলেছে কিনা, তো আমরা শান্ত কার্যক্রম গুলো করছি কিনা, যেটা বই, গান, প্রেয়ার হতে পারে, তো এই কাজগুলো আমরা করছি কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু নোট ডাউন করতে হবে। এবং ঘুমের যে পরিবেশটা আছে, বিছানা কি শুধু ঘুমের জন্য ব্যবহার করা হয় নাকি সবকিছুতেই বিছানা ব্যবহার করা হয়? যেমন অনেকের বাসায় আছে যে বিছানায় খাওয়া দাওয়া করছে, বিছানায় বসছে, বিছানায় সবকিছু করছে, তখন কিন্তু বিছানায় ঘুমের আগে আপনার চাদরটা একটু চেঞ্জ করা, একটু ঝেড়ে নেওয়া, ঘরের পরিবেশটা শান্ত কিনা, একটু কম শব্দযুক্ত কিনা। আমি এরকমও বাসা দেখেছি যেখানে প্যারেন্টস বলে যে বাচ্চা ঘুমায় না, কিন্তু দেখা যায় যে বাচ্চা ঘুমাবে কিভাবে, বাবা অফিস থেকে আসে রাত 12টায় 11টায়, বাবা অফিস থেকে আসে এসেই হচ্ছে এত জোরে টিভি ছাড়ে যে বাচ্চা তখন ঘুমাতে পারে না। তো এটাও কিন্তু একটা ইস্যু হয়ে যায়। তো ঘুমের সময় অন্ধকার করে রাখা এবং আলোটা খুবই ডিম লাইট বা একদম না থাকাটাই ভালো, এবং ঘরের টেম্পারেচারটা আরামদায়ক করে রাখা। আর একটা হচ্ছে আহ বাচ্চা নিজে নিজে ঘুমাতে যেতে পারে কিনা, নাকি তার কোনো স্লিপ ডিপেন্ডেন্সি লাগে, এই ধরনের জিনিস। এবং বাচ্চা রাত জেগে উঠলে অ্যাটেনশনের দরকার হয় কিনা, এবং নাকি বাচ্চাকে কোলে বা দোলনায় দোল দিয়ে দিয়ে ঘুমাতে হয়, তাহলে আবার ঘুমায় কিনা। এবং ডে টাইম যে ফ্যাক্টর গুলো আছে, সেটা হচ্ছে দিনে খুব দেরিতে ঘুমাচ্ছে কিনা, বা দিনেতে খুব ঘন ঘন ঘুমাচ্ছে কিনা, ন্যাপ গুলা কিরকম সময় হচ্ছে এবং কতটুকু দীর্ঘ হচ্ছে, এবং দিনের বেলা এনাফ ফিজিক্যাল পরিশ্রম বাচ্চা করেছে কিনা। আমরা যেটা করতে পারি, অভিভাবকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি। তো অভিভাবকদের জন্য যখন আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব, যেটা আমরা এই সি ইভেন্টের মাধ্যমে করতে চাচ্ছি একই সাথে প্যারেন্টস এবং প্রফেশনাল, তাতে করে যেটা হবে যে আমরা একই সাথে শিশুর ঘুমের উন্নত করার যে কৌশল, সেটা আমরা যখন শিখিয়ে দিব, এবং কিভাবে করে ঘুমটা পাড়াবো বা কি করা যায়, এই অ্যাক্টিভিটি গুলো যখন আমরা কাজ করব, তখন কিন্তু অনেকাংশেই আমরা উপকার করে নিয়ে আসতে পারি। নেক্সট যে ব্যাপারটা, সেটা হচ্ছে স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস, যেটা সেটা মূলত আমরা বাড়িতে ছবি সহ, যেটা আমি আগে দেখিয়েছি, সেটা আমরা করতে পারি। তো বিহেভিয়ারাল ট্রিটমেন্ট গুলো কি কি আছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আবার কথা বলছি। সেখানে হচ্ছে, যেটা আমি আগেও বলেছি, প্যারেন্টস ট্রেনিং এর ব্যবস্থা করা যেতে পারে, এবং বিহেভিয়ার বেসড যে মানে ব্যাপারগুলো আছে, সেটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করবো। একটা হচ্ছে রেইনফোর্সমেন্ট, এক্সটেনশন এবং শেপিং, এবং সেটা নিয়ে রিসার্চাররা কিভাবে কিভাবে কি করেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এর মধ্যে একটা হচ্ছে গ্র্যাজুয়েটেড এক্সটিংশন। গ্র্যাজুয়েটেড এক্সটিংশন মানে হচ্ছে, সোজা কথায়, এক্সটিংশন হলো এমন একটা এবিএ টার্ম যেখানে আমি বাচ্চার কোনো আচরণকে আগে প্রশ্রয় দিতাম, কিন্তু এখন আমি আর সেই পার্টিকুলার আচরণটা প্রশ্রয় দিব না। সেটা কিরকম, মনে করেন বাচ্চা মাঝরাতে ঘুম থেকে উঠে যেত, তো যখন উঠতো, আমি যখন বুঝতাম না, তখন আমি কোলে নিয়ে ওকে হাঁটতাম। তো একটা টাইমে আমি বুঝলাম যে ওকে কোলে নিয়ে না হাঁটলেই বরং বাচ্চাটার জন্য ভালো। তখন কিন্তু আস্তে আস্তে করে যেটা হবে যে আমি এখন থেকে ওকে নিয়ে আর হাঁটবো না, সোজা কথায় ওর আচরণকে আমি আর পুরস্কার দিব না।
বাচ্চা যদি ঘুমিয়েও যায় এবং ঘুমের মাঝখানে উঠে যদি কান্নাকাটিও করে, আমি শুনবো, কিন্তু আমি এখানে উঠে আগের মতো ওকে নিয়ে হাঁটবো না। সোজা কথায় ওর এই জিনিসটাকে আমি উপেক্ষা করব। তখন কি হবে, একটা টাইমে বাচ্চা আস্তে আস্তে বুঝবে যে কান্না করলেও কেউ আর আসবে না এবং আমাকে ঘুমাতে হবে। তো এটা হচ্ছে গ্র্যাজুয়েটেড এক্সটিংশন, এবং এটাকে রেইনফোর্সমেন্ট বা পুরস্কার আটকে রাখার একটা নিয়ম, যেটা স্টিভেন্স 2015 সালে এটা নিয়ে কথা বলেছিলেন। তো পূর্ববর্তী গবেষণা থেকে জানা যায় যে এই পদ্ধতিটা কিন্তু সফলভাবে বাচ্চাকে তার বাবা মায়ের ছাড়াই ঘুম পাড়াতে সাহায্য করে, যেটা 2008 সালে ডুরান্ডো আপনার হচ্ছে বলেছিল। ডুরান্ডো একজন বিজ্ঞানী, এবং এখানে রিসার্চ পেপার গুলো পড়ে পড়ে আমি ওভাবে সাজানোর চেষ্টা করেছি। এবং এখানে শিশু যখন জেগে ওঠে বা কান্না করে, তখন তাকে ঘরে মানে প্রবেশের আগে প্যারেন্টস যেটা করে যে 5 মিনিট পরে গিয়ে প্রবেশ করে। মনে করেন এখন ঘুম থেকে উঠে আমি কান্নাকাটি করছি, এখনই প্যারেন্টস যাবে না, 5 মিনিট পরে যাবে। এবং আস্তে আস্তে টাইমটা বাড়ানো। মনে করেন আমি প্রথম 10 দিন 5 মিনিট পরে, তারপরে গেলাম 6 মিনিট পরে, আস্তে 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 টাইমটা বাড়ানো। তাতে করে যেটা হবে যে বাচ্চাটাও আস্তে 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 ওভার টাইম শান্ত হওয়া শিখবে। তো এখানে কিন্তু এই আমি যেটা বলেছি যে প্রথমে 5 মিনিট, তারপরে 10 মিনিট, তারপরে 15 মিনিট, আস্তে 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 কিন্তু আমরা হচ্ছে বাচ্চাটার কাছে পড়ে যাচ্ছে, এবং তাতে করে কি হচ্ছে, বাচ্চাটা কিন্তু একটা টাইমে একা একা ঘুমানোটা কিন্তু বাচ্চাটা শিখছে। সে এটাও শিখছে যে চিৎকার করে কোনো লাভ নাই, আমাকে আসলে একা একাই ঘুমাতে হবে। এবং গ্র্যাজুয়েটেড এক্সটিংশন সাধারণত আপনার হচ্ছে ওই সমস্ত বাচ্চাদের জন্য উপযোগী যারা মনে করেন এরকম ঘুম থেকে উঠে যাচ্ছে বারবার, তখন কিন্তু এটা খুব ভালো হেল্প করে। এবং প্রতিবারই যখন হচ্ছে আপনার বাচ্চা প্যারেন্টস এর কাছে, মানে বাবা মা প্যারেন্টস এর কাছে যাবে, তখন কিন্তু এই জিনিসটা প্রত্যেকবারই আমাদের মাথায় রাখতে হবে। তো দেরিতে ঘুমানো বা ফেডেড বেড টাইম রুটিনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেটা মূলত যেটা করা যায় সেটা হচ্ছে, মনে করেন একটা বাচ্চা ঘুমাচ্ছে, কিন্তু আমরা দেখলাম যে বাচ্চাকে শোয়ানোর 15 মিনিটের মধ্যে বাচ্চা ঘুমিয়ে পড়ছে না। যদি সে 15 মিনিটের মধ্যে ঘুমিয়ে না পড়ে, তাহলে তাকে নতুন নিয়মে আবার জাগিয়ে রাখবো। এবং যখন আমরা মনে করব যে আর 1 ঘন্টা পরে ওকে ঘুমাতে দিলে 15 মিনিটের মধ্যে ঘুমিয়ে যাবে, তাহলে ওই জিনিসটা আমরা দেরি করে ওকে ঘুম পাড়াবো। কিন্তু না ঘুমালে যে বিছানায় শুয়ে গড়াগড়ি করাটা, সেটা আমরা বাচ্চাকে অ্যালাউ করবো না। এবং আরেকটা জিনিসের দিকে আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেটিং ইভেন্ট। সেটিং ইভেন্ট মূলত হচ্ছে একটা পটভূমি। পটভূমি বলতে বোঝাচ্ছি, মনে করেন আমার রাত্রে ঘুম হয় নাই, এই কারণে সকালে উঠে আমি অনেক রাগ দেখাচ্ছি, অনেক চিৎকার চেঁচামেচি করছি। এখানে আমরা একটু মানে ঘুমের সমস্যা সমাধান করতে গেলে আমাদেরকে একটু সেটিং ইভেন্টের দিকে মনোযোগী হতে হবে। গবেষণায় যেটা দেখা যায় যে একটা বাচ্চার যদি ঘুম কম থাকে, তখন কিন্তু তার প্রবলেম বিহেভিয়ারটা অনেকাংশে বেড়ে যায়। এবং গবেষণায় এটাও দেখা গেছে যে চ্যালেঞ্জিং বিহেভিয়ার গুলো, চাইল্ড হোক বা অ্যাডাল্ট হোক, সেটা মূলত বিহেভিয়ার থেরাপির মাধ্যমে বা এই ব্যাপারগুলো কিন্তু আপনার হচ্ছে অনেকটাই, মানে বিহেভিয়ার ব্যাপারটা হচ্ছে আপনার কমানো সম্ভব। আচ্ছা, এখানে একটা প্রসেস বলা হয়েছে যেটা হচ্ছে ফাংশনাল অ্যানালিসিস, এবং এখানে বলা হয়েছে যে এই জিনিসটা যখন ব্যবহার করা হয় তখন বাচ্চাদের চ্যালেঞ্জিং বিহেভিয়ারটা বেড়ে যায়। তো এটা বিহেভিয়ার মানে প্রফেশনালদের উদ্দেশ্যে বলা হয়েছে এই জিনিসটা ব্যবহার না করার জন্য। তো ফ্যাটিক বা ক্লান্তি বা বিহেভিয়ার অ্যানালিটিক প্রসিডিউর দিয়ে সফলভাবে, কিন্তু যেটা আমি একটু আগে বললাম যে জিনিসটা কিন্তু অনেকাংশেই ম্যানেজ করা যায়। তো এবং তাতে কি হয়, চ্যালেঞ্জিং বিহেভিয়ার গুলো হ্রাস পায়। আরেক জি, প্লিজ করা যায়? আরেকবার একটু আপু ওই যে বলুন। কোনটা ব্যবহার করতে না বলছেন, ওই বিষয়টাকে আরেকবার একটু আলোচনা করা যায়? আপু, ওই ফাংশনাল অ্যানালিসিসটা মূলত হচ্ছে, এটা তাদের জন্যই করা হয়েছে যারা বিহেভিয়ার অ্যানালিস্ট আছেন। সো জাস্ট এটাই বলবেন যে এই জিনিসটা করলে বিহেভিয়ারটা বেড়ে যায়, চ্যালেঞ্জিং বিহেভিয়ারটা, জাস্ট ওইটা। এটা আমার মনে হয় এখানে কেউ বিহেভিয়ার অ্যানালিস্ট নাই, সো এটা ইউজ করারও দরকার নাই। তো জাস্ট জাস্ট এইটা মাথায় রাখতে হবে যে বিহেভিয়ার অ্যানালিটিক যে প্রসিডিউর আছে সেটা দিয়ে বিহেভিয়ারটা খুব ভালো ম্যানেজ করা যায়। তো আচ্ছা, অ্যান্টিসিডেন্ট কিছু একটু মিউট করতে হবে প্লিজ। তো আমরা অ্যান্টিসিডেন্ট কন্ট্রোল করে কিন্তু খুব ভালো এই জিনিসটা ম্যানেজ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে অ্যান্টিসিডেন্টটা কি। অ্যান্টিসিডেন্ট হচ্ছে কোনো আচরণের আগে কি ঘটছে, সেইটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। সেটা হতে পারে যে বাচ্চার পরিবেশ বা রুটিন বদলানো, সেটা হতে পারে যে বাচ্চা দিনের বেলা কতক্ষণ ঘুমাচ্ছে, সেই জিনিসগুলো বের করা। তো সারাদিনে ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটি কি হচ্ছে, সেই ব্যাপারগুলো কন্ট্রোল করার মাধ্যমে আমরা কিন্তু একটা বাচ্চার ঘুমের সমস্যাটা অনেকটা সমাধান করতে পারি। এবং এখানে আমরা যেটা করতে পারি, শিশুকে ঘুম পাড়ানোর আগে শান্ত কোনো অ্যাক্টিভিটি, যেমন গল্পের বই পড়া, হালকা গান শোনা,
ধীরে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, তারপর হচ্ছে শারীরিক বা মস্তিষ্ক ধীরে ধীরে ঘুমের জন্য প্রস্তুত হয়, এই ধরনের জিনিসে বাচ্চাকে সুযোগ করে দেওয়া। তো ও রেইলি এবং তার যারা সহযোগী ছিলেন 2004 সালে তিনি ডিফারেন্সিয়াল অ্যাটেনশন বেসড কিছু স্লিপ ইন্টারভেনশন করেছেন, যেটা আমি চেষ্টা করেছি সংক্ষেপে আপনারা যাতে বুঝতে পারেন সেভাবে করে প্রেজেন্ট করার জন্য। বাচ্চার বয়স ছিল 5 বছর এবং বাচ্চাটার সিভিয়ার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি ছিল। তো বাচ্চাটা নিচ থেকে রাতে ঘুমাতে যেতে পারতো না, ঘুম থেকে বারবার উঠে যেত, রুম থেকে চলে যেত, এবং বাচ্চাটা সারাদিনে 6 ঘন্টার কম ঘুমাতো। সেখানে তিনি যেটা করলেন যে আগে বাচ্চাটার চয়েস অ্যাসেসমেন্ট করলেন যে বাচ্চাটা মূলত কি পছন্দ করে, পুরস্কারটা সে কি পছন্দ করে। কারণ আমাদের তো ট্রিটমেন্ট শুরু করার আগে বুঝতে হবে যে বাচ্চাটা কি পছন্দ করে, এবং এখানে যেটা দেখা যায় যে বাচ্চাটা মায়ের সাথে যোগাযোগ করতে খুব পছন্দ করে, বা মা যখন তার দিক তাকায় বা তাকে জড়িয়ে ধরে, এই ধরনের জিনিস বাচ্চাটার খুবই পছন্দ। তো ইন্টারভেনশনের প্রথম ধাপে যেটা হয়, একটা বেড টাইম রুটিন করা হয়, যেমন বাচ্চাটা প্রথমে স্ন্যাক্স খাবে, তারপর পায়জামা পরবে, তারপরে ভিডিও দেখবে, এরকম একটা কিছু, এবং সুনির্দিষ্ট সময় তাকে ধরেন রাত 8টাতেই ঘুমাতে হবে। এখন যদি বাচ্চাটা রুম থেকে বের হয়ে যায় তাহলে তাকে আবার রুমে আমরা ফিরিয়ে নিয়ে যাব। ফলাফল হিসেবে যেটা দেখা যায় যে এখানে যে শিডিউল করা হয়, শিডিউল ইন্টারভেনশনটা এইখানে কোনো ভালো রেজাল্ট আসে নাই, কিন্তু এখানে প্রতি 5 মিনিট পর পর বাচ্চার মা বাচ্চার সাথে কথা বলেছে, এবং এই জিনিসটা যখন করেছি তখন যেটা হয় যে বেডরুম থেকে বের হওয়ার যে প্রবণতা সেটা কমে গেছে, এবং বাচ্চাটার যে ডিলেড স্লিপ ওয়ানসেট, মানে সে যে দেরি করে ঘুমাতো, এই জিনিসটাও আস্তে 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 কমে গেছে। নেক্সট আমি আর একটা ইন্টারভেনশনের কথা বলবো, যেটা হচ্ছে বেড টাইম পাস প্রোগ্রাম বা বিপিপি। তো এটা মূলত প্যারেন্ট ইমপ্লিমেন্টেড ইন্টারভেনশন, তার মানে পিতা মাতারা বাচ্চাদের সাথে ইন্টারভেনশনটা প্রয়োগ করেছিলেন। সেটা কিভাবে? সেটা দুটো ভাবে। এক, বাচ্চা যখন কাঙ্ক্ষিত আচরণ করে, মানে শান্তভাবে ঘুমাচ্ছে, তখন বাচ্চাকে পুরস্কৃত করা, এবং বাচ্চাটা যখন অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার হতে পারে, সেটা বারবার ঘুম মানে রুম থেকে বের হয়ে যাওয়া বা চিৎকার করা, কান্না করা, সেটাকে উপেক্ষা করা, এই প্রসেসটার মাধ্যমে মূলত বিপিপি বা বেড টাইম পাস প্রোগ্রামটা করা হয়। তো এখানে দেখেন ফ্রিম্যান 1999 সালে এটা রিসার্চ করেছিলেন দুটো বাচ্চার উপরে, 3 বছর এবং 7 বছর। ওদেরকে কি করা হতো, একটা কার্ড বা পাস দেয়া হয়, যেখানে মূলত বাচ্চা রাতের মধ্যে একবার প্যারেন্টস এর কাছে যেতে পারবে, এবং একবার প্যারেন্টস এর কাছে যাওয়ার পর বাচ্চাটা আবার ঘুমিয়ে পড়বে। যদি বাচ্চা অতিরিক্ত অ্যাটেনশন চায় একবার দেখা করার পরে, তাহলে সেটা প্যারেন্টস উপেক্ষা করবে, এবং এটা অ্যাপ্লাই করার পর যেটা দেখা গিয়েছে, বাচ্চার জোরে জোরে কথা বলা বা চিৎকার করার প্রবণতা কমে যায়, যেই রুমে ঘুমাচ্ছে সেই রুম থেকে বের হওয়ার প্রবণতাটা কমে যায়, এবং ইন্টারভেনশনটা খুব সহজে প্যারেন্টসরা যখন অ্যাপ্লাই করতে পারে, এটাও প্যারেন্টসরা বলেছেন যেটা তাদের জন্য খুব ইজি ছিল। নেক্সট যেটা, সেটা হচ্ছে মুরে 2007 সালে বেড টাইম পাস প্রোগ্রাম তিনি করেছেন 19টা বাচ্চার উপরে, যেখানে মূলত 3 থেকে 6 বছর বয়সী বাচ্চা ছিল। তো এই বাচ্চাদের মধ্যে প্রবলেম ছিল বেড টাইম রেজিস্ট্যান্স, তার মানে ঘুমের সময় এই বাচ্চাগুলো অনেক চিৎকার করত। তো উনি এখানে 2 ধরনের গ্রুপে ভাগ করেছিলেন। একটা গ্রুপে আমরা হচ্ছে ট্রিটমেন্ট, বা সোজা কথা আমি যদি বলি, ওর উপরে আমরা থেরাপি অ্যাপ্লাই করব, এবং 10জন বাচ্চার উপরে আমরা কোনো থেরাপি অ্যাপ্লাই করব না। তাতে করে যেটা হবে যে যেই বাচ্চাদের উপরে আমরা বেড টাইম পাস প্রোগ্রাম অ্যাপ্লাই করেছি, সেই বাচ্চাদেরকে আমরা কি রেজাল্ট পেয়েছি, এবং যাদের উপরে কোনো ইন্টারভেনশন বা থেরাপি দেওয়া হয় নাই, সেই 10টা বাচ্চার কি অবস্থা, আমরা একটা তুলনা করতে পারি। আচ্ছা, তো এখানে যেটা হয়েছে যে প্রতিদিন একটা স্ট্যান্ডার্ড বেড টাইম সেট করা, যেখানে প্রতিদিন একই সময় তাদেরকে ঘুম পাড়ানো হতো। এখানে প্রত্যেকটা শিশু আপনার হচ্ছে যে বাচ্চাগুলোর উপরে থেরাপি অ্যাপ্লাই করা হতো, সোজা কথায় তাদেরকে একবার প্যারেন্টস এর কাছে ফ্রি ট্রিপে যেতে দেওয়া হতো, এবং বাচ্চা যদি ফ্রি ট্রিপে যেত তখন তাকে শিশুর অতিরিক্ত চিৎকার বা ঘর থেকে বের হওয়ার ব্যাপারটাকে ইগনোর করা হয়েছে। এবং এখানে ফলাফল হিসেবে দেখা যায়, এখানে কিন্তু আমি যেটা বলেছি দুটো গ্রুপের উপর এক্সপেরিমেন্ট করেছে। যেই বাচ্চাদের উপরে থেরাপি অ্যাপ্লাই করা হয়েছিল, সোজা কথায় সেই একবার সে বাবা মাকে দেখতে যাবে, এবং যখন কান্না করবে তখন তাকে উপেক্ষা করবে, এই ধরনের বাচ্চাদের ঘুমের সময় ঘুম থেকে বের হয়ে আসার যে প্রবণতা সেটা কমে যায়, এবং বেড টাইমে শান্ত হতে যে সময়, সেটা আস্তে আস্তে প্রথমে বেশি সময় লাগলেও পরবর্তীতে এই সময়টা কম লাগে। এবং কন্ট্রোল গ্রুপের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়
সেই রেজাল্টটা কন্ট্রোল গ্রুপ মানে যাদের উপরে থেরাপিউটিক ইন্টারভেনশনটা পড়ে নাই তাদের থেকে বেশ ভালো একটা রেজাল্ট আমরা এই গ্রুপের উপরে পাই। তো আপনাদের কি সবকিছু বোঝা যাচ্ছে? আমি একা একা যে এত কথা বলছি, একটু জানাবেন জি প্লিজ। টিচার, আমরা বুঝতে পারছি, ওকে আপনার কথা শোনা যাচ্ছে এবং বুঝতে পারছি। ওকে, যারা অভিভাবক আছেন তারা কি আমার কথা বুঝতে পারছেন নাকি একটু বেশি আম, মানে প্রফেশনাল হয়ে যাচ্ছে? আমি চেষ্টা করেছি বাংলায় যতটা আপনাদের জন্য ইজি করে বলা যায়। আমি একটা বা দুটো ফিডব্যাক একটু নিব, যদি প্রয়োজন হয় আমি আবার ব্রেকডাউন দিয়ে বলবো প্লিজ। অভিভাবকরা যারা আছেন তারা যদি একটু আমাকে শেয়ার করেন। আপু আমার মনে হয় যে যে বিষয়টা ডিসকাশন করলেন ওই বিষয়টা যদি আরেকটু সংক্ষেপে বলা যায় তো তাহলে একটু ভালো হতো। কোনটা বলবো সংক্ষেপে? আপনার এই অভিভাবকরা যে যারা আছেন তারা যদি গার্ডিয়ান আর একটু বাচ্চা, বলতেন, অভিভাবকরা যারা আছেন তারা যদি একটু নিজের মুখে বলতেন আমার তাহলে একটু বুঝতে সুবিধা হতো যে আপনারা কোন সাইডটা বুঝতে পারছেন না প্লিজ। ওকে, আশা করি সমস্যা হচ্ছে না, সমস্যা হলে তো বলতোই। আমরা সামনে চলে যাচ্ছি তাহলে। আর একটা প্রসেস আছে যেটা কুহুন 2019 সালে তার অন্যান্য বিজ্ঞানীদের সাথে তিনি ব্যবহার করেছিলেন, যেটার তিনি নাম দিয়েছেন এক্সকিউজ মি ড্রিল। এগুলা কিন্তু প্রত্যেকটা এক একটা থেরাপির প্রক্রিয়া, যেটা ওনারা ওনাদের ভাষায় কিছু নাম দিয়েছেন। আমি পড়ে আপনাদের জন্য যতটা ইজি করে বলা যায় সেভাবে আমি বলছি। এটাকে সংক্ষেপে বলা হয় ইএমডি বা এক্সকিউজ মি ড্রিল। এটা কিন্তু একটা বিহেভিয়ার অ্যানালিটিক ইন্টারভেনশন, যেটা মূলত হচ্ছে একটা বাচ্চাকে শান্ত থাকা এবং বিছানায় থাকাটা কিভাবে বৃদ্ধি করা যায় সেটার উপরে কাজ করে। এবং বাচ্চা যদি ঘুমের সময় চিৎকার করে বা রুম থেকে বের হয়ে যায় বা কোনো অ্যাগ্রেসিভ আচরণ করে সেই জিনিসটা উপেক্ষা করা। এবং এখানে মূলত হচ্ছে আমরা বাচ্চা যখন আকাঙ্ক্ষিত আচরণ করবে তখন বাচ্চাকে আমরা পজিটিভ অ্যাটেনশন দিব, এবং বাচ্চা যখন চিৎকার করবে বা রুম থেকে বের হয়ে যাবে তখন আমরা একে উপেক্ষা করব। তো এই পদ্ধতির মাধ্যমে সাধারণত একটা যেটা করা হয়, প্রথমে আমরা একটা বেড টাইম রুটিন করতে পারি, যেখানে আমি আগেও বলেছি পায়জামা পরা, গল্প করা, হালকা আলো থাকা, এইভাবে করে একটা বাচ্চাকে রাখা এবং কিছুক্ষণের জন্য বাচ্চাকে ছেড়ে দেয়া যাতে সে একা একা ঘুমাতে পারে। এবং বাচ্চার যখন ঘুমের জন্য সে শান্ত থাকবে, বিছানায় শুবে, ঘুমের জন্য প্রস্তুতি নিবে, এই ব্যাপারগুলোতে বাচ্চাকে ভার্বালি পজিটিভ ফিডব্যাক দেওয়া যে তুমি অনেক সুন্দর করে ঘুমের চেষ্টা করছো, আমার খুব ভালো লাগছে। এবং বাচ্চা যখন একা একা ঘুমাবে তখন তাকে আস্তে 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 তাকে পরবর্তীতে এই জিনিসগুলোর প্রশংসা করা যায়, তুমি তো অনেক সুন্দর ঘুমিয়েছিলে, ভেরি গুড। এবং বাচ্চা যদি ঘুমাতে গেলে শান্ত না হয় বা কোনো অস্থির করে তখন সেই ক্ষেত্রে বাচ্চার এই ধরনের আচরণগুলোকে উপেক্ষা করা বা ইগনোর করা। আচ্ছা, আর একটা ক্লাসের রেকর্ডিং কি দেয়া হবে? জি আমাদের আপু। এখানে নেটওয়ার্ক খুব সমস্যা করছে। আপু এখানে যে লাইভে যেটা আছে ওইটাই আপু রেকর্ডিং এখানে থেকে যাবে আপু, তারপর শেষ হলে শেয়ার করে দিব আপু। থ্যাংক ইউ। জি জি, থ্যাংক ইউ। আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যার জন্য সব কথা শুনতে পাচ্ছি না। বুঝতে পেরেছি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, তো ফলাফল হিসাবে কুহুন যেটা 2019 সালে পেয়েছিল সেটা হচ্ছে ঘুমাতে গেলে যে সময় লাগাটা, সেই সময় লাগাটা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। এবং বাচ্চাদের মধ্যে ঘুমাতে যাওয়ার সময় যে আচরণগত সমস্যা, যে কান্না করা, চিৎকার করা, রুম থেকে বের হয়ে যাবে, অন্যকে আঘাত করা, নিজেকে আঘাত করা, এই বিহেভিয়ার গুলো কিন্তু অনেকটা কমে গিয়েছিল। এবং তিনি 3টি বাচ্চার সাথে এই কাজটা করেছিলেন যাদের বয়স ছিল 2 থেকে 7। এর মধ্যে একজন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে বৈশিষ্ট্য সম্পন্ন ছিল। এবং ইন্টারভেনশন কিন্তু 3টা বাচ্চার জন্যই সফলভাবে কাজ করেছে। এবং আমরা একটা জিনিস হয়তো অনেকেই জানি না যারা অভিভাবক আছেন, সেটা হচ্ছে আমরা যখন বাচ্চার কোনো আচরণকে ইগনোর করি তখন শুরুতে প্রাথমিক পর্যায়ে বিহেভিয়ারটা কিন্তু বৃদ্ধি পায়। এবং এখানে দেখা যায় যে যখন আমরা এই প্রসেসটা শুরু করি এবং ওর আচরণকে আমরা যখন ইগনোর করি, প্রাথমিক পর্যায়ে বৃদ্ধি পেলেও পরে কিন্তু সেটা কমে যায়। তো এখানে ছিল এটা এক্সটেনশন ব্রাস্টের কথা। এবং নেক্সট হচ্ছে অনেকেই আপনার হচ্ছে মাল্টি প্রসিডিউরাল প্যাকেজ ব্যবহার করে আপনার হচ্ছে ঘুমের সমস্যা নিয়ে কাজ করেছিল। সেটা কি কি? সেখানে মনে করেন ঘুমের আগে কি কি ব্যাপার আছে সেই ব্যাপারগুলো ঠিক করা, ঘুমের পরে কি কি ব্যাপার আছে সেই ব্যাপারগুলো ঠিক করা, এবং আদার্স যে ভেরিয়েবল গুলো আছে সেই ব্যাপারগুলোর দিকে লক্ষ্য রাখা। সেটা কি কি হতে পারে? জিন 2013 সালে তিনি একটা গবেষণা করেছিলেন যেটা মূলত SATT, যেটা আমি আগেও বলেছি, স্লিপ অ্যাসেসমেন্ট টুল ফর টটস। এটা মূলত ফ্রি অ্যাভেলেবেল আছে, আপনারা নেটে সার্চ দিলেই পাবেন। এটা মূলত 3টি শিশুর ঘুমের সমস্যা চিহ্নিত করা এবং এনভায়রনমেন্টের সাথে ব্যাপারগুলো মাথায় রেখে ইন্টারভেনশনটা সিলেক্ট করা।
প্যারেন্টসকে শেখানো হয়েছিল যে বাচ্চাকে ঘুমের জন্য কিভাবে প্রস্তুত করতে হবে এবং ঘুমের পরবর্তীতে যেই ব্যাপারগুলো ঘুমোতে বাচ্চাকে দিচ্ছে না সেই জিনিসগুলো নিয়ে কাজ করা। তো এখানে দেখা যায় যখন আমরা এটা অ্যাপ্লাই করে ওই বিজ্ঞানীরা, তখন তারা দেখে যে বাচ্চাদের যে ডিলেড স্লিপ অনসেট, তারপর হচ্ছে স্লিপ ডিসরাপশন, নাইট ওয়েকিং, এই ব্যাপারগুলো খুব সুন্দর করে কমে আসে। এবং ইন্টারভেনশন ব্যবহার করে যেটা দেখা যায় যে বেড টাইম ফেডেড করা, এই জিনিসগুলো আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে আসে। স্লিপ ডিসরাপটিভ অবজেক্টিভ যেগুলো, এগুলো বন্ধ হয়ে আসে। ওভার স্টিমুলেটিং প্রি বেড টাইম রুটিন বন্ধ করা। ওভারঅল সব কিছুতেই আপনার হচ্ছে বেশ ভালো একটা রেজাল্ট নিয়ে আসে। তো ভ্যান 2019 সালে অটিজম স্পেকট্রাম শিশুদের ক্ষেত্রে আবার কিছু একটা রিসার্চ করেন। এসএটিটি, কিউএবিএফ, এই দুইটাই কিন্তু অ্যাসেসমেন্ট টুল এবং এগুলো ফ্রিলি অ্যাভেলেবল। এই জিনিসগুলো দ্বারা বাচ্চার ঘুম কেন হচ্ছে না সেটা আগে দেখে যে বাচ্চাটার ঘুম কেন হচ্ছে না, এবং এরপর প্যারেন্টস এর সাথে ইন্টারভিউ করে আরো বোঝার চেষ্টা করে যে কি কারণে ঘুম হচ্ছে না। এবং স্লিপ ডায়েরির মাধ্যমেও ডাটা কালেকশন করা হয়, এবং এছাড়াও রাত্রেবেলা তাদের ঘুমের সময় যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়েও পর্যালোচনা করা হয়। এবং গবেষণায় সাধারণত 3 ধরনের সমস্যা উঠে আসে। একটা হচ্ছে ডিলেড স্লিপ ওয়ানসেট, তার মানে ঘুমাতে তার সময় লেগে যাচ্ছে। আর একটা হচ্ছে রাতে বারবার জেগে উঠছে। আর একটা হচ্ছে খুব ভোরে বাচ্চা ঘুম থেকে উঠে যাচ্ছে। এবং এখানে সাধারণত যেই ব্যাপারগুলোতে কাজ করেছে সেটা হচ্ছে ঘুমের জাগার সময়সূচি, মানে একটা বাচ্চাকে যে আমরা ঘুম পাড়াবো সেই সময়সূচিটা রেগুলার বা ফিক্স না, এটা বারবার চেঞ্জ হয়। তখন কিন্তু বাচ্চার ঘুম এই সমস্যাটা থেকেই যাবে। বাচ্চাটা দেখা যায় যে দিনে অনেক বেশি ঘুমাচ্ছে, যার জন্য রাত্রে সে ঘুমাতে চাচ্ছে না। তো এই প্রবলেম ফিক্স না করলে কিন্তু আপনার থেকেই যাবে। আর একটা ব্যাপার হচ্ছে রাত্রেবেলা বাচ্চা যখন ঘুমাবে তার স্ক্রিন টাইম এত বেশি যেটা তাকে ঘুমাতে বাধা দিচ্ছে, এটাও কিন্তু একটা সমস্যা। বাচ্চা যখন ঘুমাচ্ছে ঘুমের পরিবেশ অস্বস্তিকর, দেখা যায় অনেক ঠান্ডা অনেক গরম, যেটা কমফোর্টেবল না, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। এবং ইলেকট্রনিক ডিভাইস, সেটা টিভি হতে পারে, ট্যাব হতে পারে, ফোন হতে পারে, যেটা ঘুমকে বিঘ্নিত করে। লাইট অনেক বেশি রুমের ভিতরে, এবং বাচ্চা যখন শান্ত থাকার চেষ্টাও করে ওই সময় দেখা যায় প্যারেন্টস খেয়াল করছে না, যার জন্য সমস্যাটা আরো বেড়ে যাচ্ছে। তো আমরা যেটা আমি আগেও বলেছি এবং শেষ বলছি সেটা হচ্ছে আমরা একটা ইতিবাচক রুটিন করতে পারি। ইতিবাচক রুটিন গুলোর মধ্যে থাকছে গোসল করা, দাঁত ব্রাশ করা, ঢিলাঢালা ড্রেস পরা এবং একটা শান্ত পরিবেশ করা এবং রুমেটা কমফোর্টেবল করা। আর একটা হচ্ছে বাচ্চাদের শিডিউল অ্যাকর্ডিং বা হঠাৎ ঘুম ভেঙে যাওয়া। তো হঠাৎ ঘুম ভেঙে গেলে সেটা মূলত কি করা যায় সেটা নিয়ে এখন একটু কথা বলবো। হঠাৎ শিডিউল ওপেনিংটার মধ্যে মূলত কিভাবে ইন্টারভেনশনটা কাজ করে সেটা আমরা কথা বলছি। সেটা মূলত একটা বাচ্চা যদি ঘুমের মাঝখানে উঠে যাচ্ছে, এখানে যেটা করা হয়, শিশু একা একা ঘুম থেকে উঠানোর আগে আমরা নিজেরাই বাচ্চাকে উঠাবো এবং উঠিয়ে বাচ্চাকে আমরা নিজেরাই কোলে দুলাতে দুলাতে বা দুধ খাওয়াতে খাওয়াতে বা আদর করতে করতে আমরা ওকে আবার ঘুম পাড়াবো। তাতে করে যেটা হবে যে বাচ্চা কাজগুলো আস্তে 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 উইথ টাইম ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করবে। এবং দীর্ঘক্ষণ যখন ওর একটানা ঘুমাতে পারবে, ওর রাতের মধ্যে মধ্যবর্তী জায়গাটা আস্তে আস্তে কমে যাবে, তাতে করে ওর স্লিপের কোয়ালিটি ভালো হবে এবং প্যারেন্টসরাও কিন্তু খুব ভালো ঘুমাতে পারবেন। এবং রিসেন্ট ইন্টারভেনশন গুলো আরেকটা কথা বলে, সেটা হচ্ছে আমরা প্রিভেনশনে কাজ করতে পারি। আপনারা যারা মা হয়েছেন কখনো বা নতুন প্যারেন্টস হয়েছেন তারা কিন্তু জানেন যে আহ আপনার হচ্ছে ঘুমের প্রিভেনশন কিন্তু সবচেয়ে ভালো। বা নতুন যখন কোনো বাচ্চা হয় তখন কিন্তু ঘুমের ইস্যু দেখা যায় থাকেই থাকে। তো আমরা যত প্রিভেনশনে কাজ করব, মানে একটা প্রবলেম হওয়ার আগেই যখন আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা করব বা প্যারেন্টসকে প্রথম 6 মাস প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করব, তখন কিন্তু সব ধরনের বাচ্চাদেরই ঘুমের সমস্যা দেখা যায় অনেকাংশেই কমে যাবে। তো এখানে একটা রিসার্চ আছে, রিসার্চের অনুযায়ী একটা বাচ্চা যদি রাতে ঘুম থেকে উঠে যায়, ঘুমে যেতে দেরি হয়, ঘুমানোর সময় না চায় ঘুমাতে বা একা ঘুমাতে না পারে, বা ওভারঅল ঘুমের সমস্যার জন্য কি কি প্যাকেজ ব্যবহার করা হতে পারে, এটা আমি আপনাদেরকে সংক্ষেপে এখানে বলছি, যেটা এতক্ষণ আমি আলোচনা করেছি। আশা করি এই জিনিসটা ব্যবহার করে আপনাদের বাচ্চাদের ঘুমের সমস্যা আপনারা অনেকটাই সমাধান করতে পারবেন। এবং প্রফেশনাল যারা আছেন, যারা এবিএ ট্রেনিং করেছেন, তারা তো আরো ভালো বুঝতে পেরেছেন, তারা আরো হেল্প করবেন যে কিভাবে একজন এই জিনিসটা ইমপ্লিকেশন করে নিজের বাচ্চার জন্য ঘুমের সমস্যাটা সলভ করতে পারে। এটা ছিল আমার রেফারেন্স। আপনারা যদি কেউ চান এই রেফারেন্স গুলো নিয়ে নিয়ে, এগুলো প্রত্যেকটা ফ্রি আছে কিছু, পেইড আছে কিছু, আপনাদের মতো খুঁজে এই জার্নাল গুলো ব্যবহার করে আপনারা হচ্ছে ওভারঅল আরো ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারবেন ঘুমের ব্যাপারগুলোতে। তো
তো আপনারা যারা যারা কালচারাল সিইউ সার্টিফিকেট চাচ্ছেন স্লিপ ইস্যুর উপরে, তারা আমাকে এখানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর কালচারাল সিইউ সার্টিফিকেট ফি হচ্ছে 550 টাকা। জাস্ট আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি আপনাদের প্রসেস বলে দিব। যারা আপনারা রেকর্ডেড সিইউ শুনবেন আজকে থেকে 2-3 দিন পরেও, তারাও আমাকে মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনি মনে করেন যে আপনার সার্টিফিকেটটা দরকার, এই সার্টিফিকেটটা নিতে পারেন। এবং এই সার্টিফিকেট কিন্তু সেবা দিবে না, এই সার্টিফিকেটটা আসবে হচ্ছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট অর্গানাইজেশনের কন্টিনিউইং এডুকেশন ইভেন্ট থেকে। তো এটা হচ্ছে একটা কালচারাল সিইউ ইভেন্ট হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের নেক্সট সিইউ টপিক হচ্ছে এবিএ কি এবং প্রিফারেন্স অ্যাসেসমেন্ট বাচ্চার সাথে কিভাবে ব্যবহার করা হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং এটা কিন্তু আমরা পুরাটাই হচ্ছে ডেমনস্ট্রেশন বেসড সিইউ, প্যারেন্টস কে শিখাবো বা প্রফেশনাল যারা আছেন তাদেরকে শিখাবে যে কিভাবে এটা ব্যবহার করতে হয়। এবং সেম এটা সার্টিফিকেট হচ্ছে ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট অর্গানাইজেশন, ইউএস এর একটা অর্গানাইজেশন থেকে আসবে। সো এবং এখানে যারা অংশগ্রহণ করবেন তারা পিডিএফ বইও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং আমাদের সেবা থেরাপি সেন্টার থেকে কিন্তু আমরা হচ্ছে এবিএটি এবং আইবিটির প্রশিক্ষণ করিয়ে থাকি। আমাদের কাছে 40 ঘন্টা ট্রেনিং অনলাইন এবং অফলাইন দুই ভার্সনেই হয়। এবং হচ্ছে আপনারা একটা ট্রেনিং করেই দুটো সার্টিফিকেট নিতে পারবেন। সামনে জানুয়ারি 16 তারিখ থেকে শুরু হচ্ছে। এবং এছাড়াও আমাদের সামনে কিউএএসপিএস এবং কিউবিএ ট্রেনিং শুরু হতে যাচ্ছে, যেটা একটা 188 ঘন্টা আর একটা 270 ঘন্টা। এবং আমাদের সামনে আইবিএ ট্রেনিংও শুরু হতে যাচ্ছে, এবং এগুলো সবগুলো মাস্টার্স লেভেল, গ্রাজুয়েশন লেভেলের সুপারভাইজারের ট্রেনিং। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ কষ্ট করে শুনলেন, তারা সবাই যারা সিইউ সার্টিফিকেট কালেক্ট করতে চাচ্ছেন, তারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি প্রসেসটা বলে দিব। আর আশা করি নেক্সট ওয়ার্কশপে সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।